বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট। রাজধানী মিরপুর ৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়ার ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুল হাসান বলেন, আজ রাত ৮টা ২ মিনিটে মিরপুর ৬ নম্বরের সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই অন্তত ১০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে ভারতকে যা দিয়েছি কখনোই ভুলতে পারবে না। বঙ্গোপসাগরের গ্যাস কি তবে দিল্লির হাতে তুলে দিয়েছিল হাসিনা? আমি ভারতকে যা দিয়েছি তারা তা কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কিছুদিন পর বিষয়টি সামনে আসে। এবার চীনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে মূলত ভারতকে শেখ হাসিনা বঙ্গোপসাগরে পাইপলাইন দিয়ে বাংলাদেশের গ্যাস ভারতের হাতে তুলে দিয়েছে। এর ফলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ ভারত আত্মসাৎ করছে বলে জানিয়েছে চীনের একটি পত্রিকা। এরপর জানাবো, সাভারে এনসিপি সমাবেশ স্থলে বোমা হামলা, আহত ৬। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ সংবাদকর্মী সহ অন্তত ৬ জন গুরুতরভাবে আহত হয়েছে। বোমা হামলার আগে সেখানে বিদ্যুৎ চলে যায়, তবে কিছুক্ষণ পরই বিদ্যুৎ ফিরে আসে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি বিস্ফোরক মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবারে জানাবো, ৫ মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন। খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কোসির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের ৫ মাস পর তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নগরীর টুইটপাড়া কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ঢাকার দক্ষিণখানে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি। রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় ২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুর ১:৩০টার দিকে কাওলা এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ সংবাদকর্মী সহ অন্তত ৬ জন গুরুতরভাবে আহত হয়েছে। বিস্ফোরণের আগে সমাবেশস্থলে বিদ্যুৎ চলে যায়, তবে কিছুক্ষণ পরই ফিরে আসে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি বিস্ফোরক মামলা করেছে এনসিপি। সোমবার রাত ১:১৫টার দিকে সাভার তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এনসিপির ঢাকা জেলা শাখা জুলাই পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম, সদস্য সচিব, সংসদ সদস্য আক্তার হোসেন এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম
স্মিথ বক্তব্য নিচ্ছিলেন। এটি একটি পরিকল্পিত হামলা দাবি করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত যুগান্তরকে বলেছেন যে হামলার কিছুক্ষণ আগে সমাবেশস্থলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করে কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এটি একটি পরিকল্পিত হামলা এবং যারা বিদ্যুৎ বন্ধ করেছে তারা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তারা বলছেন যে যদি তারা জড়িত নাই হবে তাহলে হঠাৎ করে এই সময় কেন কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে যাবে, অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে তারপর মূলত এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে তারা। এই ঘটনায় মূলত এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। 5 মাস পর কবর থেকে বিএনপি নেতা লাশ উত্তোলন। খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান কোচির 63-র মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা তদন্তে নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে 5 মাস পর তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ আদালতের নির্দেশে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অব ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দিয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা আদেশ অনুযায়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে দুপুর 12টার দিকে লাশ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়। লাশ উত্তোলনের সময় টুইটপাড়া কবরস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় লোকজনের উপস্থিতি দেখা যায়। পরে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ভারতকে যা দিয়েছি কখনোই ভারত ভুলতে পারবে না। বঙ্গোপসাগরের গ্যাস কি তবে দিল্লির হাতে তুলে দিয়েছিল হাসিনা? আমি ভারতকে যা দিয়েছি তারা কখনোই তা ভুলতে পারবে না। বিগত 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে তৎকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার এই দম্ভোক্তিটি তখন দেশের সচেতন মহলকে গভীরভাবে তাড়িত করেছিল। প্রশ্ন উঠেছিল, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন ভাষায় প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নিজেদের একতরফা আনুগত্য উজাড় করে দেওয়ার খতিয়ান তুলে ধরেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই প্রশ্নটি আজ কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে সবথেকে প্রাসঙ্গিক হয়ে সামনে এসেছে। জনমনে আজ তীব্র জিজ্ঞাসাবাদের সৃষ্টি হয়েছে, হাসিনা আসলে ভারতকে কি দিয়েছিল? পর্দার আড়ালে কি বাংলাদেশের সীমানায় বঙ্গোপসাগরের তলদেশে এক বিশাল ও অতিমূল্যবান প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল? আর সবার লক্ষ্য বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতির চিত্র উন্মেচিত হচ্ছে। এক ফোঁটা রক্তপাত না ঘটে, কোনো কামানের গোলা বা না ছড়ে সম্পূর্ণ নীরবে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদ, আমাদের প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা ভূ রাজনৈতিক শক্তি এত বছর পর ফাঁস করে দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। বিগত 17 বছর ধরে হাসিনা সরকারের প্রকাশ্য এবং গোপনে প্রশ্রয়ে যে জাতীয় সম্পদ প্রতিবেশী দেশ নিজেদের দিকে টেনে নিয়ে গেছে, সেই গ্যাস চুরির চাঞ্চল্যকর তথ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। মূলত দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এই সমুদ্রগর্ভের জ্বালানি যুদ্ধ এখন নতুন ও দীর্ঘমেয়াদী সমীকরণ তৈরি হয়েছে। বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের একটি চিরন্তন সূত্র হল তরল গ্যাস পদার্থ সবসময় উচ্চ চাপে হাই প্রেসার থেকে নিম্ন চাপে লো প্রেসারের দিকে ধাবিত হয়। এই সহজ কিন্তু অমোঘ প্রাকৃতিক নিয়মকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে এক বিশাল কৌশল ব্যবহার করেছে দিল্লি। ভারত যখন তার নিজস্ব সীমান্তে সরাসরি নিজ অভিমুখে মাটি না খুঁড়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্ট্যান্ড ডিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস ভাণ্ডারগুলোতে পাইপ ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে সজোরে বিপুল পরিমাণ গ্যাস বের করে নেয়ার ফলে বাংলাদেশের মাটির নিচে গ্যাস ক্ষেত্রের একটি কৃত্রিম নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রাকৃতিক নিয়মে বাংলাদেশের অন্য প্রান্তের খনিজ গ্যাস ভারতের ওই পাইপের দিকে ধাবিত হচ্ছে। অতিমূল্যবান প্রাকৃতিক সম্পদটি ভৌগোলিকভাবে বাংলাদেশের হলেও চৌকস ও আধুনিক যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই শুষে নিচ্ছে ভারত।
মিরপুরের সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন নিয়ন্ত্রণে 6 ইউনিট। রাজধানী মিরপুর 6 নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাত 8:02 এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়ার ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুল হাসান বলেছেন, আজ রাত 8:02 মিরপুর 6 নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত 8:14 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমান আমাদের 6টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ভবনটির বেসমেন্টে লেগেছে এবং প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়াও এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতর কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং এই ধরনের ঘটনার পেছনে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যারা আগুন লাগার ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু, যারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়।